আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনার অনুষ্ঠান ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। আশা করি আপনারা আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি দেখছেন এবং আপনাদের যে মতামত এটা আমাদের সাথে শেয়ার করবেন ভবিষ্যতে, এটাও আশা করছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত নিয়ে আসি উন্নয়ন বিশেষজ্ঞদের, যাদের কথা বিবেচনা করে, যাদের উপদেশ নিয়ে এবং যাদের সাজেশন নিয়ে আমরা একটা পর্যায়ে যেতে চাই যে আজকে উন্নয়ন সংস্থাগুলোর যে চ্যালেঞ্জ সম্মুখীন হচ্ছে এটাকে আমরা কিভাবে উতরাতে পারি এবং ভবিষ্যতে আমরা কি কি পরিকল্পনা নিতে পারি। আজকে আমাদের স্টুডিওতে আছেন ইশরাত শবনম, কান্ট্রি ডিরেক্টর, প্র্যাকটিক্যাল অ্যাকশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন? আসলে সময়টা এমন যে খুব বেশি ভালো থাকার উপায় তো থাকে না, কারণ আমাদের আশেপাশে আমরা যেরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেরকমভাবে আমরা আমাদেরকে খুব কঠিন অভিযোজনের দিকে ঠেলে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, সেখানে আসলে খুব ভালো থাকা যায় না। ব্যক্তিগত পর্যায়ে শরীর স্বাস্থ্য ভালো আছে, সেটুকু মোটামুটি প্রশান্তির জায়গা। আপনি খুবই যথাযথ বলেছেন যে আমরা এখন যে পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, যে চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে যাচ্ছি, আর আমরা যাদের নিয়ে কাজ করি তাদের কথা ভেবে আসলে আমাদের খুব ভালো থাকার কোনো উপায়ও নেই। সত্যি, তারপরেও আমাদেরকে বিভিন্ন চিন্তা করতে হয়। তাহলে এই যে আমাদের ভালো থাকার উপায় নেই আমরা বলছি, তাহলে এই পরিস্থিতিটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন, তাহলে আমরা এখন কেমন পরিস্থিতিতে আছি আপনার মনে হয়? আমি এই বিশ্লেষণটাকে দুটো ভাগে ভাগ করতে চাই। প্রথমত হচ্ছে বৈশ্বিক পর্যায়ে আমরা যদি দেখি যে বড় বড় কিছু রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই কারণে কিন্তু গত কয়েক বছর থেকে আমাদের মধ্যে এক ধরনের একটা ক্রাইসিস বলবো বা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম। কারণ এই যুদ্ধ যদিও বা আমাদের থেকে দূরের কোনো দেশে হচ্ছে, কিন্তু যে সমস্ত প্রোডাক্টের উপরে আমাদের বেঁচে থাকা, আমাদের জীবন চর্চা, এই জিনিসগুলো নির্ভর করে, এর অনেক প্রোডাক্টের ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে আসলে এক ধরনের চ্যালেঞ্জের শিকার হতে হচ্ছে। এবং এটি যদি বলি যে শুধু সমস্ত উচ্চ আয়ের মানুষের বিষয় বিবেচনা করে নয়, মধ্যম আয় এবং নিম্ন আয়ের কথা যদি চিন্তা করি, প্রতি ধাপেই কিন্তু আসলে এর একটা ভয়ঙ্কর প্রভাব আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছিলাম। একদম। এই বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও আবার আরও একটা বিষয় চলে আসলো, সেটা হচ্ছে আমাদের এই ওভারঅল এই উন্নয়নের যে সেক্টরটি রয়েছে, আমরা যেখানে কাজ করি, যার সাথে আমাদের নিজেদের লিভিং জড়িত, এবং এর সাথে বহু মানুষ যারা ভালনারেবল কমিউনিটি, যাদেরকে নিয়ে আমাদের কাজ, যারা আর অ্যাট দ্য হার্ট অফ অর অ্যাট দ্য কোর অফ আওয়ার হোল ওয়ার্ক, ওনাদের ক্ষেত্রে এর যে প্রভাবটা, এই প্রভাবটাকে আসলে কোনোভাবেই কম্পেনসেট করা সম্ভব নয়। কারণ আমরা কিন্তু রিসোর্সের জায়গা থেকে কিংবা ওভারঅল আমাদের যে থট প্রসেসের মধ্যে থেকে কিন্তু আমরা হঠাৎ করে এই সমস্ত বিষয় সরিয়ে ফেলতে বাধ্য হলাম। আমি বলবো আমরা তো তাদের সাথে কাজ করতে চেয়েছি, আমাদের এক ধরনের হোল গুড ইন্টেনশন আমাদের ন্যাশনাল পর্যায়ে ছিল। আমরা যারা উন্নয়ন কর্মী হিসেবে কাজ করি, আমাদের সবারই কিন্তু লাইফে একটা পারপাস থাকে। এই পারপাসটা থাকে হচ্ছে যে এই যে প্রান্তিক যে সমস্ত জনগোষ্ঠী আছে, সেখানে একজন নারী কিভাবে তার পরিবারকে, তিনি হয়তো বা সিঙ্গেলহুডকে ফাইট করছেন, তার সন্তানদেরকে নিয়ে ওনার লাইভলিহুডের জন্য উনি ফাইট করছেন, সেখানে আমরা কিভাবে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারি, এটা আমাদের সবসময় আমাদের পারপাসের মধ্যে থাকে। আমি জানি আপনিও আমার সাথে ইকো করবেন। একদম। কিন্তু সেই জায়গাতে আমাদেরকে এমনভাবে লিমিট করে ফেলা হলো, এই লিমিট করাটা কোথাও না কোথাও আমাদের প্রত্যেককেই ইফেক্ট করেছে। হয়তো বলবো যে সংস্থার জায়গা থেকে হয়তো বা মোটামুটি আমরা প্রোটেক্টেড ছিলাম, কারণ এই মুহূর্তে আমাদের এই ধরনের ফান্ডেড, USAID ফান্ডেড কোনো প্রোগ্রাম ছিল না। কিন্তু ব্রডার অর্গানাইজেশনে গেলে আমাদেরই অন্য কান্ট্রিতে যে সমস্ত অফিস রয়েছিল, সেখানে হেভিলি ডিপেন্ডেন্ট কান্ট্রি অফিসও ছিল, এবং এই প্রোগ্রামগুলো সরে যাওয়ার কারণে এরকম দু একটা অফিসকে কমপ্লিটলি তাদেরকে ক্লোজারে চলে যেতে হয়েছে। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে এখানে আমি ইনডিরেক্টের বিষয়টা আসে না, আমিও প্রভাবিত কোথাও না কোথাও। এটা আমার অর্গানাইজেশনকে ইম্প্যাক্ট করছে, ইট কামস ব্যাক টু এভরি কান্ট্রি। এবং এটা তো শুধু USAID তে এখন সীমাবদ্ধ নেই, অন্যান্য যে ডোনার এজেন্সি যা আছে তারাও কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তারা শ্রিঙ্ক করতে শুরু করে দিয়েছে। নিশ্চিতভাবে এটা এখন ডিক্লেয়ার হয়ে গিয়েছে। সুতরাং এটা হলো সময়ের ব্যাপার।
এবং প্রত্যেকে বলেই দিয়েছেন যে আগামী 1 বছর 2 বছর প্রত্যেকের স্ট্র্যাটেজির মধ্যে এই জিনিসটা চলে এসেছে, তারা ধীরে ধীরে তাদের কাজকে সংকুচিত করে নিয়ে আসবে। এবং এই সংকুচিত পরিস্থিতির মধ্যে আসলে আমরা কি করে সংকুচিত না হয়ে পারি? আমাদের আসলে সবারই এক ধরনের একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটি অর্গানাইজেশনাল পর্যায়ের কথা বললাম। আমি আমার যারা কোলিগস রয়েছেন, যাদের সাথে কাজ করেছি বিভিন্ন অর্গানাইজেশনে, পার্টনার অর্গানাইজেশন কিংবা আমার আগের কর্মক্ষেত্র, প্রতিদিন এত কল আসে, এত টেক্সট আসে, এটি কিন্তু মানসিকভাবে আমাদেরকে এক ধরনের বিপর্যয়ের মধ্যে ফেলে। এই সাইকোসোশ্যাল যে ইম্প্যাক্টটা, এটাকে কিন্তু আমরা কেউ ইগনোর করতে পারি না। যথাযথই বলেছেন আপা, যে আসলে আমরা সবাইকে নিয়ে যদি ভাবি, এই দায়িত্ববোধ থেকে আমরা নিজেকে কখনোই নিষ্কৃতি দিতে পারি না। ইভেন আমি যদি এই সেক্টরে কাজ করেও ছেড়ে দেই, তারপরেও কিন্তু আমরা তৈরি হয়েছি এইভাবে যে আমরা আমাদের কমিউনিটি নিয়ে চিন্তা করি, আমরা আপামর জনসাধারণ নিয়ে চিন্তা করি। তো সেক্ষেত্রে এখন কি পরিস্থিতি, মানে এই যে এই ঝড়টা আসলো বা এই ধাক্কাটা আসলো, আমরা এখন সামলাচ্ছি কি করে? এখন কি রকম পরিস্থিতি আপনার দৃষ্টিভঙ্গিতে এটা আসছে? আপা, এখন সামলানোর জায়গাটা আমি বলবো হচ্ছে যে যদি আমরা যারা উন্নয়ন কর্মী আমাদের নিজেদের পর্যায়ের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদেরকে ওই ডেইলি লিভিংগুলোকে কিন্তু বের করতেই হচ্ছে। এখানে আসলে এটাকে আপনি কিভাবে, অন্য কি দিয়ে আপনি সামাল দেবেন আপনি বলেন? হ্যাঁ, আপনি তো না খেয়ে থাকতে পারবেন না, দিনের পর একটা গ্যারান্টিড ইনকাম সোর্স আপনার বন্ধ হয়ে গেল। যার হাতে নতুন করে 3 বছরের একটা কন্ট্রাক্ট এসেছিল, সে অলরেডি জানে, কিন্তু সে অফিস জয়েন করার আগেই তার এটা বন্ধ হয়ে গেল। হি অর শি মাস্ট হ্যাভ সাম প্ল্যানস উইথ হিজ লাইভলিহুড, তার ফ্যামিলি, সমস্ত কিছু প্ল্যান। এবং সমগ্র এই আর্থসামাজিক জায়গাতে যে চাপটা তৈরি হচ্ছে, এই চাপটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে ইম্প্যাক্ট ফেলবে একদম। তো সুতরাং আসলে এখানে আমি বলবো যে অর্গানাইজেশনাল জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে আমাদের সবারই কিছু না কিছু করার রয়েছে। সত্যি কথা যেটা, আমরা তো আসলে বসে থাকতে পারবো না। হ্যাঁ, এরকম পরিস্থিতিতে, এইরকম ক্রাইসিসের মধ্যে আমাদেরকে কোনো একটা ওয়ে আউট বের করতে হবে, সেটা ব্যক্তিগত পর্যায়ে, সেটা অর্গানাইজেশনাল পর্যায়ে এবং সামাজিকভাবে অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় যে এখানে যেহেতু বাংলাদেশ স্পেসিফিক বলতে চাই, তাহলে বাংলাদেশের কিন্তু একটা পুরো যে ইকোসিস্টেমটা রয়েছে, সোশিও ইকোনমিক ইকোসিস্টেমটা রয়েছে, এখানে কিন্তু ডেভেলপমেন্ট এজেন্সির একটা বিশাল রোল সারা বাংলাদেশের মধ্যে রয়েছে। হ্যাঁ, সুতরাং হচ্ছে এখানে আমার মনে হয় যে রাষ্ট্রেরও কিছু দায়িত্ব রয়েছে। সবাইকে তার তার জায়গা থেকে কিছু নতুন স্ট্র্যাটেজি নিতে হবে, কিছু ওয়ে আউট বের করতে হবে। আমি মনে করি কোথাও কোনো জায়গায় ডেড এন্ড হতে পারে না। একদম, উন্নয়নের তো কোনো ডেড এন্ড নেই, অ্যাবসলিউটলি। তো সুতরাং হচ্ছে যখন কোনো ডেড এন্ডের মতো জায়গা চলে আসে, উই ফাইন্ড এ নিউ ওয়ে আউট। এবং সেই স্পিরিটটাকে ধরে রেখে আমার মনে হয় আমাদের প্রত্যেকের যে রোলটা আছে, সেই রোলটা প্লে করা, সামগ্রিকভাবে, ব্যক্তিগত পর্যায়ে এবং রাষ্ট্রীয়ভাবে নিশ্চিতভাবে এই কাজগুলো করা প্রয়োজন। এর আগে আমরা যে আলোচনাগুলো, এরকম আলোচনা হয়েছে, তো সেখানে যারা বিশেষজ্ঞ ছিলেন তারা অনেকেই বলেছেন যে যেই অর্গানাইজেশনরা মানে এক্সিট প্ল্যান হিসেবে কিছু প্ল্যান করে রেখেছিল, তারা মোটামুটি এখন কিন্তু নিজেদের যারা স্টাফ আছেন বা নিজেদের যারা লোকবল আছেন, তাদেরকে নিয়ে হয়তো আগের মতো নেই, কিন্তু তারা টিকে আছেন। তো সেক্ষেত্রে এই ধরনের এক্সিট প্ল্যান করাটা কিভাবে জরুরি, মানে এক্সিট প্ল্যানটা আমরা কিভাবে করব, এই ব্যাপারে আপনার কোনো উপদেশ আছে কিনা? বা এক্সিট প্ল্যানের ক্ষেত্রে আমি বলবো একদমই খুবই ঠিক। কারণ হচ্ছে আমি একটা ব্যক্তিগতভাবে একটা মোটো নিয়ে কাজ করি। যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আমি প্রথম যে কথাটা বলি, যে আমি আমার গুরুর কাছ থেকে শিখেছিলাম এই জিনিসটা, সেটা হলো এক্সিট বিফোর ইউ এন্টার। তার মানে হচ্ছে যে যখন আমি একটা কাজ হাতে নেব, তখন এটার এক্সিট পয়েন্টটা কি হবে, ওয়্যার নেক্সট অর হোয়াট নেক্সট, আমাকে আগে থেকে জানতে হবে। সুতরাং এই এক্সিট পয়েন্টটা নিয়ে আসলে হয়তো বা আরও আগে থেকে ভাবা উচিত ছিল। যারা আগে থেকে ভেবেছে তারা অগ্রগামী, তারা অলরেডি কিন্তু খুব বেশি ইম্প্যাক্টেড বা ইম্প্যাক্টটাকে ম্যানেজ করতে পারছে হয়তো বা ইন আ বেটার ওয়ে। আর এখন যারা হয়তো বা একদমই ক্রাইসিসে পড়ে গেছেন, তাদের জন্য আসলে কিন্তু নিউ ওয়েজ আউট প্রয়োজন। সেখানে এই এক্সিট প্ল্যানটা নিয়ে এখন আবার নতুন করে চিন্তা করার জায়গা এসছে। আর যেটা বলবো,
রিসোর্সের আসলে কখনো অভাব হয় না। যা রিসোর্স এই পৃথিবীতে, এটা ইউনিভার্সাল ল অফ কনজারভেশন যেটাকে আমরা বলি, রিসোর্স সবসময় একই থাকে। আমাদেরকে শুধু আমাদের আইডিয়া, আমাদের দেখার পার্সপেক্টিভকে চেঞ্জ করতে হয়, দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে হয়, এবং ওই রিসোর্সকে ইমপ্লিমেন্টেশন লেভেল পর্যন্ত নিয়ে আসাটা নিশ্চয়ই। এবং এখানে হয়তোবা অনেক বেশি আমাদেরকে ক্রিয়েটিভিটি, ইনোভেশন, এই জিনিসগুলোকে কাজে লাগাতে হবে। তো আমি এই মুহূর্তে মনে করি যে আমাদের যে ইনোভেশন পাওয়ার রয়েছে, যে ক্রিয়েটিভ পাওয়ার রয়েছে, সেই ক্রিয়েটিভ পাওয়ারটাকে এক্সিট প্ল্যানের মধ্যে সবচেয়ে বেশি করে কাজে লাগানোটা এই মুহূর্তের সবচেয়ে বড় দাবি আমার কাছে মনে হয়। খুব সুন্দর একটা লাইন বলেছেন আপনি, যা এটা প্রমাণ করে, সেটা হচ্ছে গোল সেট করার আগে আমার এক্সিট প্ল্যান সেট করতে হবে। So exit before you enter. Right. So very important line. এটা it could be a landmark এখন আমাদের জন্য। সো আমরা যদি এখন চিন্তা করি যে তাহলে আমরা ভবিষ্যৎ প্ল্যানিংটা কিভাবে করব, কাদেরকে নিয়ে আসব, যেহেতু আমরা এখন ভাবছি যে আমাদের নিজের সাস্টেইনেবিলিটির জন্য আমাদের এমন কিছু পদক্ষেপ নিতে হবে যে আমরা ডোনার নির্ভর নই, বরং আমরা আত্মনির্ভরশীল হয়েই আস্তে 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 আমাদের এই প্রভাবটা এটাকে কাটিয়ে উঠতে পারি। সেক্ষেত্রে আমাদের প্ল্যানিংটা কি হবে আপনি মনে করেন? এখানে একটা যে অ্যাপ্রোচটা আসলে আমাদের নিতে হবে, মাল্টিপ্রঞ্জড অ্যাপ্রোচ। প্রথম আমাদের নিজেদের রিসোর্স বেসটা বুঝতে হবে। আমাদের রিসোর্স বেস কিন্তু আমাদের কমিউনিটি। আমরা কিন্তু এত বছর ধরে আমাদের কমিউনিটি ক্যাপাসিটি ডেভেলপ করেছি, রাইট। এখন সেই কমিউনিটিকে যদি নতুন কোনো আইডিয়া দেওয়া হয়, তাদেরকে যদি নতুন করে শুধু একটা গাইডেন্স দেওয়া যায়, এমনই হতেই পারে যে একটা হোল কমিউনিটি যারা সেলফ রিলায়েন্ট কমিউনিটি হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। হয়তো কিছুটা সময়ের প্রয়োজন, ওদের লিংকেজগুলো প্রপারলি করে দেয়া, ওদেরকে পৌঁছে দেয়া, ওদের কথাটা প্রেজেন্ট করা। হ্যাঁ, এবং তাদের হয়ে আমার মনে হয় যে এখন যেহেতু এই ক্রাইসিসটা আমাদেরকেও ইম্প্যাক্ট করেছে, আমরাও কিন্তু তাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি। একদম। লেটস নট পুট আওয়ারসেলভস অ্যাজ দ্য ডাইরেক্টর অর উই আর নট দ্য গাইড, রাদার লেটস পার্টিসিপেট। আমরা পার্টিসিপেটরি লেভেলে যদি চলে আসি যে ঠিক আছে, আমি যদি আমার রিসোর্সকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে চাইতাম এবং অপটিমাম আউটকামের জন্য আমাকে কাজ করতে হতো, তাহলে আমি কি করতাম? আমিও এখানে একজন পার্টিসিপেন্ট হিসেবে চিন্তা করব যখন, এবং দেয়ার শুড নট বি এনি ডিফারেন্স ইন দ্য থট প্রসেস। কারণ যখন আপনি আপনার নিজের ফ্রেমওয়ার্কটাকে ওয়ার্কআউট করে ফেলবেন, দেন ইটস ইজি টু communicate, easy to disseminate and bring together other people. তো সুতরাং আমি মনে করি যে এখন আসলে আমাদেরকে এই সেলফ রিলায়েন্সের জায়গাটাতে স্ট্র্যাটেজিক হতে হবে, কারণ এই লিমিটেড রিসোর্সকেই আমাদের কিন্তু অনেক বেশি ম্যাক্সিমাইজ করতে হবে, রাইট? তো এই ম্যাক্সিমাইজেশনের জন্য আমাদেরকে এই স্ট্র্যাটেজি করতে হবে, এবং দেয়ার হ্যাজ টু বি, আমি জানি না এটা কতটুকু ফিট ইন করবে, দেয়ার হ্যাজ টু বি আ বিজনেস পার্সপেক্টিভ টু এভরি অ্যাপ্রোচ, হোয়াট উই এন্টারপ্রাইজ পার্সপেক্টিভ আমরা যদি বলি, যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু সবাই সেলার, আমরা সবাই নিজেকে যেভাবেই হোক সেল করছি। তো ওই জায়গাটাতে নিজের ওই ইম্পর্টেন্সটা বোঝা, যে হাউ টু সেল মাই সেলফ, যে স্কিলটাই আমার আছে, যেই এক্সপার্টাইজটাই আমার আছে, সেটাকে আমি কিভাবে সেল করতে পারি, ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপা। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এইভাবেই তো প্ল্যান করতেই পারি। তার সাথে আপনি কি মনে করেন, আপনি যেটা বলেছেন যে রাষ্ট্রের একটা ভালো ভূমিকা আছে, রাষ্ট্রের কোন কোন অংশ আমাদের এখানে বেশি সহযোগিতা করতে পারে? এখানে আমি বলবো আপা, আমরা সবাই জানি, আমরা যেহেতু আমাদেরকে বাজেট নিয়েও কাজ করতে হয়, তাই না? আমরা অনেক অ্যাডভোকেসি করি, আমরা পলিসি অ্যাডভোকেসি করি। আমাদের প্রতি বছরের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানটা হয়, এখানে আমাদের অবজারভেশন বা আমার ব্যক্তিগত অবজারভেশন আমি বলবো, সেটা হচ্ছে যে প্রতি বছর কিন্তু প্রচুর অর্থ আনইউটিলাইজ থেকে যায় এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে থেকে। অনেক খাতের অর্থ আসলে ওই ব্যয় না হয়ে পরের বছরের জন্য চলে যায়, কিংবা এটা ল্যাপসি হয়ে যায়, বা আমরা হয়তো খুঁজেই পাই না তারা যে কাকে টাকাটা দেবে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, ইউটিলাইজ করার জন্য। লঞ্চই হতে পারে না, হ্যাঁ, শুধু প্ল্যানেই থেকে যায়, আমরা কাগজে দেখি কিন্তু তার কোনো ইমপ্লিমেন্টেশন দেখি না। রাষ্ট্র যদি একটা উদ্যোগ হাতে নেয় যে এই যে আনইউটিলাইজড মানি, এইটার একটা সার্টেন পার্সেন্টেজ, সবটুকুর হয়তো দরকার নেই, 50% নিয়ে শুরু করা হোক, যে এখানে আইডিয়েশনের জন্য যারা আছে, আমরা কিন্তু এখন অলরেডি অনেক বেশি ওয়েল ক্যাপাসিটেটেড, আমরা জানি কি করতে হবে, আমরা জানি কিভাবে একটা এই এন্টারপ্রেনারশিপ আইডিয়াকে জায়গা করে নিতে হবে, এবং তার জন্য প্রতি লেয়ারে আসলে কি কি ধরনের কাজের প্রয়োজন, কমিউনিটিকে কিভাবে রেডি করতে হবে, অ্যান্ড হাউ টু রিচ আউট টু এক্সটার্নাল স্টেক হোল্ডার্স ফর ফার্দার এনহান্সমেন্ট। সুতরাং আমাদের জ্ঞানের কোনো অভাব নেই, আমাদের স্কোপ ক্যাপাসিটি কোনো কিছুরই অভাব নেই। রাষ্ট্র যদি এই টাকাটাকে রাদার, এটাকে আমি বলবো এটা সাবসিডি নয়, ইট শুড বি থট অফ ফ্রম এ ইনভেস্টমেন্ট প্রসেস, একদম। তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তাহলে সরকার যদি এই জায়গাতে ইনভেস্ট করতে একটা প্ল্যান তৈরি করেন,
এবং উই আর দেয়ার টু সাপোর্ট। Yeah. আমরা উই ক্যান কাম টুগেদার, উই ক্যান সাপোর্ট। এবং এখানে একটা ডেফিনেটলি আলাদা আলাদা সেক্টরে কমিউনিটিকে রেডি করে আমরা কিন্তু অ্যাজ এ হোল, অ্যাজ এ নেশন আমরা কিন্তু সেলফ রিলায়েন্ট হয়ে উঠতে পারি, অ্যান্ড উই ক্যান কাম আপ with much more self-reliant entity and with a sustainable approach. Absolutely, absolutely. So thank you so much Appa for your valuable time. Of course আপনি অনেক মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, আর আপনার যেই অভিমত এবং আপনার যে সাজেশন এগুলো আমাদের নিশ্চয়ই কাজে লাগবে। আমরা চেষ্টা করব এটাকে সেই পর্যায় পর্যন্ত নিয়ে যেতে যেখানে আপনার কথাগুলো উই ক্যান বি দ্য স্পোকস পারসন, আর আপনার আরও সহযোগিতা হয়তো আমাদের প্রয়োজন হবে। তো এরকম আলোচনা শুনতে এবং আপনাদের মতামত দেওয়ার জন্য আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন ভয়েসেস অফ ডেভেলপমেন্ট। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।